এই যে বিবাহ শব্দটা শুধু কি কোনো সামাজিক রীতি মেনে তবে করলেই হয়, সামাজিক দিক থেকে গ্রহণ করা সেই মিলনোৎসুক দুটি মানুষকে, নাকি যে কোনো মিলনই আসলে সত্যিকারের বিবাহ? যখনই মানুষ সম্পত্তি তৈরি করতে শিখলো, সঞ্চয় করতে শিখলো, একটা জায়গায় থিতু হতে শিখলো, সবার আগে থিতু হওয়ার পর সে এমন উৎপাদন করতে শিখলো যা তার প্রয়োজনের থেকে বেশি, তখনই সঞ্চয় হলো। যেই সঞ্চয় হলো, এই সঞ্চয়টা আমার পরে কার কাছে যাবে, কোন উত্তরাধিকার এই সঞ্চয়ের অধিকার পাবেন, সেই জায়গাটা থেকে মানে গোষ্ঠীবদ্ধ হতে থাকার যে মনোবৃত্তি, সেখান থেকে বিবাহের জন্ম। একেবারে মেয়েরা এটা স্বীকার করতেও মুখে লজ্জা পায় যে তাদের সেক্সুয়াল আর্জ আছে। যেখানে আমাদের দেশের পুরনো মন্দিরগুলোয় তো আমরা সপরিবারে যাচ্ছি, পুজো দিচ্ছি, তার গায়ের কাজগুলো একটু যদি দেখি, সে খাজুরাহো থেকে তুমি কোনারক যাই বলো না কেন, সর্বত্র নারী পুরুষের মিলন কাহিনীর একেবারে স্পষ্ট ছবি। একদম। তার কারণ এইটাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে এটা সৃষ্টির মূল কথা, এটা না থাকলে তো সৃষ্টি থমকে যাবে, আর সৃষ্টি যদি থমকে যায় তাহলে কোথায় ঈশ্বর, কোথায় কি? বাদশাহ বারবার বলছেন শরীরী মিলনের সঙ্গে বাকি অনেক কিছুই গুরুত্বপূর্ণ, এবং সেটা ছেলে মেয়ে উভয়ের জন্যেই। একটি ছেলেকে শরবত বানাতেও শিখতে হবে, একটি মেয়েকেও বাগ্মী হতে শিখতে হবে, ভালো বিছানা পাততে হবে, ভালো অঙ্ক জানতে হবে, ঘর চালানোর জায়গাটাতেও তো তোমাকে ঢুকতে হবে, একদম, খাবার বানাতে হবে, বডি ম্যাসাজ করতে জানতে হবে, সাজগোজ জানতে হবে, সময়ের সঙ্গে ঋতু মিলিয়ে রং পছন্দ করে সেই মতন সজ্জা করতে হবে। দুজনকেই, আবারও বলছি বারংবার, সুগন্ধি দ্রব্য বানাতে জানতে হবে, মাখতে জানতে হবে। এবং এটাই পরবর্তীকালে মানুষ ভুলে গেল, একটি মেয়েকে ঢুকিয়ে দিল শুধুমাত্র রান্নাঘরে আর আঁতুর ঘরে, এবং তাই জন্যই তো তার বাইরের বারবনিতার কাছে যাওয়ার প্রয়োজন হলো, কারণ তার মুগ্ধতা সে হারিয়ে ফেলছে। মুগ্ধতা হারিয়ে ফেলছে। তো তুমি যৌনতাকে ভালোবাসতে শেখো। এই যে এখন এত ধর্ষণ প্রতি মুহূর্তে হচ্ছে, এরা কেউ যৌনতাকে ভালোবাসেনি। যৌনতাকে ভালোবাসলে ধর্ষণ হয় না। ভাবনাঘরের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা আমাদের অন্য দিনের বিষয়টার থেকে খানিকটা ভিন্ন। এর মাঝে একটা বই পড়েছি জানেন, একটু দেখাই ক্যামেরায় আপনাদের বইটা। বইটার নাম মহাকাব্যের নারী পুরুষের মিলন কাহিনী, লেখিকা রোহিণী ধর্মপাল। এতদিনে ভাবনাঘরের সাথে পথ চলতে চলতে রোহিণী ধর্মপালের সাথে আপনাদের একটা পরিচয় হয়ে গেছে। তার লেখা, তার সাথে আলোচনা ভাবনাঘরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে। বারবার সামাজিক নির্মাণকে প্রশ্ন করা, বিরোধিতা নয়, প্রশ্নের কথা বলছি, কিন্তু চলে এসেছে। আজ আমরা যাদের নিয়ে কথা বলবো তারা মহাকাব্যের নারী পুরুষের চরিত্র। তাদের যাপন, দর্শন তা আজকের যুগের মানুষের বা নারী পুরুষের ভাবনা, চিন্তা, সামাজিক নির্মাণের সাথে ঠিক কতটা মিল খাচ্ছে, সেই গল্পই করে নেব আমাদের রোহিণীদির সাথে। রোহিণীদি, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। দেখো, তোমার বই নিয়ে আজকে বসে পড়েছি। এই বইটা যখন ভাবছো, যখন লিখছো, তখন এই সময়, মানে ঠিক আধুনিক কাল আমি বলছি না, আমি এই সময়ের কথাটাই বলছি। আগে আসি নামটার ক্ষেত্রে। হ্যাঁ, নারী পুরুষের মিলন কাহিনী, এই বইটা বা এই লেখাটা তোমাকে কিভাবে, মানে কি ভাবনা থেকে এই লেখায় বা এই বইটার ভাবনায় তুমি উপনীত হলে? একজন পত্রিকার, ইরাবতী পত্রিকাটির নাম, তার সম্পাদক আমার, মানে যাকে বলে পেছনে পড়ে যাওয়া, কোট আনকোট, সেইটা করেছিলেন, এবং তাকে বহুবার ফেরত পাঠানোর পরও তিনি একই কথায় অটল ছিলেন যে আপনি এই রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদির ক্ষেত্রে বিবাহ নিয়ে একটা লেখা লিখুন, ওটা আপনিই পারবেন। ওর যে কোত্থেকে আমার প্রতি এই বিশ্বাস এলো আমি জানি না, আমার তো ছিল না। এবার তাকে 1 বছর 6 মাস এরম করে করে পিছোতে পিছোতে একটা সময় তো বলতে হয় যে আচ্ছা ঠিক আছে লিখছি, আমি জানি আমার 2 পর্বের বেশি লেখা হবে না।
বললাম যে আচ্ছা, কিন্তু যেটুকু পারবো সেটুকুই লিখবো। কিন্তু লিখতে বসে মনে হলো এই যে বিবাহ শব্দটা শুধু কি কোনো সামাজিক রীতি মেনে তবে করলেই হয়? মানে বিবাহের জন্য কি কি প্রয়োজন? সামাজিক সমর্থন, সামাজিক দিক থেকে গ্রহণ করা সেই মিলনোৎসুক দুটি মানুষকে, নাকি যে কোনো মিলনই আসলে সত্যিকারের বিবাহ? বিবাহ আক্ষরিক অর্থে যাচ্ছি না, কিন্তু বিবাহ বলতে তো আমরা দুটি প্রাণের মিলনকেই বুঝি। তো সেই রকম বহু ক্ষেত্র তো আছে যেখানে সেই অর্থে বিবাহ হয়নি, এবং আমি পৌরাণিক রামায়ণ মহাভারতের যুগের কথাই বলছি। তাহলে কি সেগুলোকে বিবাহ বলবো না? সেই নিয়ে সেই সময় সমাজই বা কি ভেবেছে? তাহলে আমি তো একটু এইভাবে দেখতে পারি, বিবাহ না বলে এমনিতেও বিবাহ মানে দায়বদ্ধতা ইত্যাদির কথা এসেই যায়। দায়বদ্ধতা কোথাও একটু থাকা ভালো বলেও অবশ্য আমি মনে করি, কিন্তু তা সত্ত্বেও শুধু মিলনে কি সেই দায়বদ্ধতা নেই? সেখানে কি শুধুই দুটো শরীরের মিলনের তাগিদ, নাকি সেখানেও যদি প্রেম থাকে তো দায়বদ্ধতাও আসছে? তাহলে বিবাহ শব্দটাকে সরিয়ে দিয়ে আমি মিলন কাহিনী কেন ভাবি না? তাই নারী পুরুষের মিলন কাহিনী, তাই নারী পুরুষের মিলন কাহিনী। এই ধরো যখন তুমি এটা লিখতে বসলে, বিবাহ শব্দটাকে সরিয়ে দিয়ে তুমি নারী পুরুষের মিলন কাহিনীতে আমি আলাদা করে একটুখানি জেনে নিই তোমার কাছে বিয়ে কি, তা নিয়ে আমরা বিভিন্ন রকম এপিসোড করেছি, আলোচনা করেছি, তর্ক হয়েছে, প্রচুর অনেক রকমের মতামত উঠে এসেছে। মহাকাব্যে বিবাহ বা এই বিবাহ যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্মের কারণ, মানে কি প্রয়োজনে এই ধরনের প্রতিষ্ঠান নির্মিত হলো, এটা তো ভীষণ গবেষণামূলক লেখা। আমি পড়তে গিয়েও তাই দেখেছি, আমি আজকেই ভাগ করে নেব সকলের সাথে সেই ভাবনা। বিবাহের উৎস কোন জায়গা থেকে, কোন ভাবনা থেকে শুরু হলো? গবেষণা ঠিকই, কিন্তু গবেষণা বলতে আমরা যেরকম শুকনো নিবন্ধ বুঝি, একেবারেই সেটা আমি লিখতে একেবারেই পারি না আর কি। সেটা অনেক ক্ষেত্রে আবার একটা ত্রুটি হিসেবেই ধরা হয়। মহাকাব্য বলে তো নয়, বিবাহের শুরু যেটা, যে কারণে একটা প্রথা শুরু হলো। বিবাহ তো একটা প্রথা, নয়তো মিলনই থাকতো শুধু। একদম, প্রথাটা শুরু হলো সম্পত্তির জন্যই একেবারে, মানে বিবাহের পেছনে আর কোনো কারণ নেই। যখনই মানুষ সম্পত্তি তৈরি করতে শিখলো, সঞ্চয় করতে শিখলো, যখন যাযাবর ছিল সঞ্চয়ের তো কোনো প্রয়োজন বা সেই অবস্থাটাও ছিল না, সেই সুযোগও ছিল না। কিন্তু যখন চাষ করতে শিখলো, তখনই তো একটা জায়গায় থিতু হতে শিখলো। সবার আগে থিতু হওয়ার পর সে এমন উৎপাদন করতে শিখলো যা তার প্রয়োজনের থেকে বেশি। তখনই সঞ্চয় হলো। যেই সঞ্চয় হলো, এই সঞ্চয়টা আমার পরে কার কাছে যাবে সেই প্রশ্ন উঠল। তখন কি চাই? তখন তো একজন নারীতে অনেকে উপগত হচ্ছেন এবং বহু সন্তানের জন্ম হচ্ছে বিভিন্ন পুরুষের দ্বারা, সেই জায়গাটা থাকলে আর চলবে না। আচ্ছা, উত্তরাধিকারকে দাগিয়ে দেওয়ার জন্য একদম একদম এই সঞ্চয় কার হাতে যাবে এবং কোন উত্তরাধিকার এই সঞ্চয়ের অধিকার পাবেন, সেই জায়গাটা থেকে, মানে গোষ্ঠীবদ্ধ হতে থাকার যে মনোবৃত্তি, সেখান থেকে বিবাহের জন্ম একেবারে। এবং সেই জন্যেই মেয়েটি চিরকাল তার নিজের জায়গা ছেড়ে, সেই নিজের জায়গা যদি ওইখানেই তার যাকে বিবাহ করছে তার ঘর হয় আলাদা কথা, নতুবা তাকে নিজের জায়গা ছেড়ে এখানে আসতে হচ্ছে, কারণ সে তো ওই মানে যে বাড়িতে বা যে গৃহে সে ঢুকছে সেই গৃহের সম্পদের উত্তরাধিকার উৎপন্ন করবে। আচ্ছা, হ্যাঁ, সেও একটি গৃহ, সত্যি বলতে কি একদম, হ্যাঁ, কিন্তু খুব সংকীর্ণ অর্থে। হ্যাঁ, গর্ভগৃহ বলতেও যদি আমরা এভাবেও বলি, একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গা যেখানে গর্ভগৃহ হয়। আমি জানি না সেখানে মানুষ কিসে ভক্তি পান, এই নিয়েও আবার অনেক কথা উঠবে। কিন্তু আমি যে দু একটা জায়গায় মানে গেছি, যে সবসময় দেখেছি সেটা ভীষণ অন্ধকার স্যাঁতস্যাঁতে একটা জায়গা। তো তাই, হ্যাঁ, পা পিছলে যাচ্ছে। এখন তুমি বলছো বলে তাই মনে হচ্ছে যে যত রকমের, ভেবে দেখো, গর্ভগৃহ তো, গর্ভর ভেতরের ঘরটা তো তাই অন্ধকার, পা পিছলানো, স্যাঁতস্যাঁতে। ওই সেখান থেকে হয়তো নামকরণের জায়গাটা তৈরি হয়েছে, হয়তো গর্ভগৃহ। এই যে ধরো
আগেকার সময় যে সনাতন ধর্মর কথা বলছি, সনাতনের বিবাহকে কিভাবে দেখা হয়েছে, মানে এই একই রকমভাবে সনাতন হিন্দু ধর্ম বলতে যাওয়া, সনাতন ধর্ম হিন্দু ধর্ম আমি বলছি না, সনাতন ধর্মে বিবাহের কি ধরনের চর্চা ছিল? এই রকমই চর্চা যে দুটি নারী পুরুষ তারা আসবে এবং তাদের কিছু প্রথাগত নিয়ম কানুনের মধ্যে সঙ্গবদ্ধ হয়ে সারা জীবন একইভাবে থেকে যেতে হবে, এই প্র্যাকটিসটাই কি ছিল? কিন্তু একটু পরে। আচ্ছা, তার আগে যদি যাই, হিন্দু শব্দটা একেবারেই তুমি রামায়ণ মহাভারতে কোথাও নেই, হিন্দু শব্দটা পাবে না, ওটা অনেক পরবর্তীকালে তৈরি করা। মহাভারতের আদি পর্বে একটা জায়গায় সনাতন ধর্মের কথা আছে। সেই গল্পটা এইরকম যে ঋষি উদ্দালকের স্ত্রী আরেকজন পুরুষ এসে তাকে নিয়ে যাচ্ছে দেখে তাদের পুত্র শ্বেতকেতু বাবাকে প্রশ্ন করলো যে মা কোথায় যাচ্ছে। আচ্ছা, তো বাবা উত্তর দিলেন যে তারা শরীরী মিলনে যাচ্ছেন। শ্বেতকেতুর ব্যাপারটা পছন্দ হলো না, যে কোনোভাবেই হোক না কেন সন্তানরা তো মা বাবার ক্ষেত্রে একটু পজিটিভ হয়। শ্বেতকেতু বললেন আবার কি ব্যাপার, এরম হতে পারে না করে তিনি দুটো শ্লোক বললেন। দুটোতেই কিন্তু মেয়েদেরও যেমন বারণ করা হলো যে বিবাহের পরে পরপুরুষের সঙ্গ করতে পারবে না, একইভাবে এটা উইথ আন্ডারলাইন বলছি বিবাহের পরে। আচ্ছা, একেবারে বিবাহের আগে কথাটা নেই। আর একইভাবে পুরুষও বিবাহিত হলে এবং সেই তার স্ত্রী যদি একদম সুন্দর হন, সুন্দর বলতে আমি বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না, তাহলে তাকে ত্যাগ করে অন্য কারুর সঙ্গে মিলিত হতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় অংশটা নিয়ে আমরা পড়ি না, মাথা ব্যথা বিবাহিত হলে সেটাকেও আন্ডারলাইন করি না, আমরা ধরে নিই মেয়েদের জন্য সবটাই বন্ধ হয়ে গেল। আর ওই যে ধর্ম, সেখানেও একটা কিন্তু ছোট্ট নিষেধাজ্ঞা ছিল, সেটা হচ্ছে পিরিয়ডের পরপরই যখন আমাদের প্রজনন ক্ষমতা সব থেকে বেশি থাকে, সেই সময় অন্য কোনো পুরুষের সঙ্গে মিলিত হওয়া চলবে না, যাতে সম্পত্তি নিয়ে কোনো সমস্যা না হয়, সন্তান উৎপাদন না হয়ে যায়। আচ্ছা, তার বাইরে শরীরী মিলন তুমি তোমার ইচ্ছে মতো করতে পারো, দুক্ষেত্রেই কোনো রকম বাধা নিষেধ ছিল না। বাধা নিষেধ ছিল না। আচ্ছা, তারপরে বাধা নিষেধটা এলো, কিন্তু সেটা এইভাবে। আচ্ছা, তার আরো অনেকটা পরে প্রথাগত বিবাহ শুরু হলো, যার আবার 8টা রকম ভাগ করা হয়েছে। মানে প্রজাপতি বিবাহ থেকে শুরু করে গন্ধর্ব বিবাহ থেকে শুরু করে পিশাচ বিবাহ, এরকম পরপর 8টা ভাগ আছে। কোনো একটা ক্ষেত্রে কন্যাকে পণ দিতে হবে না, বরঞ্চ পাত্রপক্ষ আর কি তারা পণ দেবে, এরম করে করে পিশাচ বিবাহ পর্যন্ত 8টা ভাগ করা হয়েছে। আচ্ছা, তখন ওই প্রথাটা এলো। আচ্ছা, প্রথম। আর গান্ধর্ব বিবাহ হচ্ছে ওইটাই, যেখানে পরস্পরের প্রতি প্রেমে দুজনকে সম্মতি দিচ্ছে। সেই প্রথায় কিন্তু আর কেউ নেই, শুধু দুজন মানুষ, কোনো সাক্ষী নেই, কোনো কিছু নেই, কোনো বাধা নেই। এই গান্ধর্ব বিবাহের কি এখন আধুনিক রূপ লিভ ইন? একদমই বলতে পারো, এবং সেটা একাধিক উদাহরণ মহাভারতে এবং রামায়ণে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি গান্ধর্ব বিবাহে আসব। তার আগে একটা বিষয় বলছি, যে সেটা হচ্ছে যে একরকম চর্চা বা মিলনের উদযাপনে নারী এবং পুরুষের সমান অধিকার ছিল। ক্রমশ প্রথাগত বিবাহের সময় দেখা গেল যে পুরুষটি সেই অধিকারে অধিকৃত এবং অধিকার তিনি পাচ্ছেন, নারীকে সেই অধিকার থেকে সরিয়ে আনা হচ্ছে। এবং এখনও ক্ষেত্রে মানে সমাজের বিভিন্ন আনাচে কানাচে পুরুষের বহু নারী সঙ্গী থাকলে তাকে আলাদা করে দাগিয়ে দেওয়া হয় না। সেক্ষেত্রে নারীর যদি একটি একাধিক পুরুষ সঙ্গী থাকে, তাহলে তাকে আলাদা করে দাগিয়ে দেওয়া হয়ে থাকে। আমি এই বইটা পড়ার ক্ষেত্রেও দেখছিলাম, এছাড়া বিভিন্ন গল্পেও শুনেছি, মহাভারতের যে চরিত্র বা রামায়ণের যে চরিত্র, সেখানে বিবাহের উত্তরে বা বিবাহের পূর্বেও নারী পুরুষের একাধিক সঙ্গী এবং সঙ্গিনী রয়েছেন, এবং অন্যরা সেটা জানেনও, মানে দ্বিতীয়জন বা তিনি নারী হোক বা পুরুষ হোক, তিনি সেটা জানেনও। এই যে জায়গা, এটার থেকে একটা জায়গা আসি, এই যে পলিগ্যামির চর্চা। আমরা জানি যে প্রত্যেকটা প্রাণী একরকমভাবে পলিগ্যামাস ইন নেচার।
কিন্তু তবুও আমরা সামাজিক নির্মাণে এক ধরনের মনোগ্যামিকে গ্লোরিফাই করি, আমরা সেটাকে পালন করার চেষ্টা করি সামাজিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। পলিগ্যামির চর্চা তুমি যখন দেখেছো মহাভারতের বিভিন্ন চরিত্রের মধ্যে এবং তার সাথে এখনকার যে চর্চা, এই দুটোকে কিভাবে মেলবন্ধন করবে বা কিভাবে দেখবে? দেখো, আমি নিজে কিন্তু বহুগামিতার যে অর্থ তুমি বলছো, ধরো শারীরিক দিক থেকে সঙ্গী নির্বাচন, সেটাকে যেমন সমর্থন করি নাও, সমর্থন করিও সেই ক্ষেত্রে যদি তুমি তোমার প্রথম যে সঙ্গী, তোমার পছন্দ, যে তাকে আদৌ তুমি পছন্দ করে তোমার কাছে আনোনি, তুমি বাধ্য হয়েছ। এরম বহু বিবাহ তো আমাদের প্রথায় ছিলই এবং এখনো যথেষ্টভাবে আছে। সেইখানে কেউ যদি অন্য সঙ্গী বেছে নেন সেটা একরকম, কিন্তু কেউ যদি সেটা অভ্যাসে করেন বা এটাই আমার পুরুষত্ব নিয়েও তো আমাদের মানে প্রচুর অদ্ভুত ধারণা আছে, মানে এইগুলো পুরুষত্ব, পুরুষরা এরম করে, হ্যাঁ, সেই ধারণা নিয়েও যিনি করছেন তাকে সমর্থন করার কোনো প্রশ্নই নেই, কিন্তু একমাত্র ওই ক্ষেত্রেই সমর্থন করার আছে। আর তুমি যদি রামায়ণ মহাভারতের ক্ষেত্রে বলো, সেখানে ছেলেরা যতখানি অন্য সঙ্গ করছে, সেখানেও কিন্তু মেয়েদের অন্য সংসর্গ করার অত উদাহরণ নেই, দ্রৌপদী ছাড়া। এবং দ্রৌপদীর সঙ্গে বিয়ের সময় যখন দ্রুপদের মনে এই প্রশ্ন উঠেছিল যে এটা কি করে হয়, লোকে খারাপ বলবে, তখন যুধিষ্ঠির আর ব্যাসদেব আরও 2 মেয়ের কথা বলেছিলেন যারা একাধিক বিয়ে করেছিলেন। কিন্তু তার চেয়ে বেশি খুব যে উদাহরণ আছে এমন নয়, কিন্তু লিভ ইনের উদাহরণ, মেয়েদের সেক্সুয়াল আর্জের কথা খোলাখুলি বলার উদাহরণ অসংখ্য আছে। এবং তার জন্যে কোনো মেয়েকে ছোট করা হচ্ছে না, আলাদা করে বলা হচ্ছে না। মানে এখন তো বহু ক্ষেত্রে, আমি অনেক সময় এইসব নিয়ে কথা বলি মেয়েদের সঙ্গে আর কি, এবং দেখেছি যে মেয়েরা এটা স্বীকার করতেও মুখে লজ্জা পায় যে তাদের সেক্সুয়াল আর্জ আছে। অথচ আমরা বায়োলজির বইতে, সাইকোলজির বইতে, বড় হয়ে ডাক্তারি বইতে যারা ওই জায়গায় যাচ্ছেন সবাই জানেন যেটা একটা খুব স্বাভাবিক প্রবৃত্তি। মেয়েদের থাকবে না কেন? যদি থাকে তাহলে সেটা বলতে অসুবিধে কোথায়, সহজভাবে নিতে অসুবিধে কোথায়? আসলে যৌনতার বিষয়ে তো আমরা এখনো ছুঁতমার্গ না, সেই ছুঁতমার্গটা কেন হবে যেখানে আমাদের দেশের পুরনো মন্দিরগুলোয় তো আমরা সপরিবারে যাচ্ছি, পুজো দিচ্ছি, তার গায়ের কাজগুলো একটু যদি দেখি, সে খাজুরাহো থেকে তুমি কোনারক যাই বলো না কেন, সর্বত্র নারী পুরুষের মিলন কাহিনীর একেবারে স্পষ্ট ছবি। একদম। তাহলে এই প্রশ্নটা কেন ওঠে না মানুষের মনে? মানে মানুষ এই প্রশ্নগুলোকে আসলে চাপাই দিয়ে দেয় যে কেন মন্দির গাত্রে এই শরীরী বিভঙ্গের ছবি। তার কারণ এইটাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে এটা সৃষ্টির মূল কথা, এটা না থাকলে তো সৃষ্টি থমকে যাবে, আর সৃষ্টি যদি থমকে যায় তাহলে কোথায় ঈশ্বর, কোথায় কি? কিছুই নেই। এবং তুমি যৌনতাকে ভালোবাসতে শেখো। এই যে এখন এত ধর্ষণ প্রতি মুহূর্তে হচ্ছে, এরা কেউ যৌনতাকে ভালোবাসেনি। যৌনতাকে ভালোবাসলে ধর্ষণ হয় না। একদম। হ্যাঁ, তো এই যে শিক্ষাটা, এটা তো আমার মনে হয় একদম বেসিক শিক্ষা। কারণ যৌনতার প্রবৃত্তিটা আমাদের ক্ষুধা তৃষ্ণার মতোই স্বাভাবিক এবং ভয়ঙ্কর জোরালো। একদম। সেটাকে তখনই তুমি সংযত করতে পারবে যদি সেটাকে তুমি খারাপ না ভেবে ভালো বলতে শেখো, ভালোবাসতে শেখো। লজ্জা আর ওই আবৃত করে রাখা থেকে কিন্তু অনেক রকম বিকৃতির জন্ম হয়। তুমি নিজে এই বিবাহ প্রতিষ্ঠান, এই যে বিবাহ যে প্রাতিষ্ঠানিক চেহারা, যেখানে দুটো মানুষের মিলন বা দুটো মানুষের একে অন্যের সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়ার যে অঙ্গীকার, তার বাইরের যে দিক, মানে বিবাহ তো এক তো গর্ভের আধান এবং তারপরে এই যে উত্তরাধিকার কথা তুমি বলে আসছো, তুমি বিবাহ এই প্রতিষ্ঠানটাকে কিভাবে দেখো? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই কাজটা আমরা করি ঠিকই, কিন্তু আমরা চাই বাধ্যবাধকতা উঠে যাক। আইনি যে বাধ্যতা আছে সেটা থাকুক, বাকিটা শুধু একটা উৎসব হোক।
হুম হুম প্রেমের উদযাপন। এবং আমরা বলিও, বিবাহ শব্দটাকে আর উল্লেখই করি না, প্রেম এবং বন্ধুত্বের উদযাপন। যে প্রেম আর বন্ধুত্ব দুটি মানুষের পরস্পরের প্রতি খানিকটা বিশেষ। তো সেই দুজন যদি স্বেচ্ছায় বন্ধু হিসেবে, প্রেমিক হিসেবে একসঙ্গে থাকতে চায় এবং সেটার উদযাপন সুন্দর করে করতে চায়, সেটা যেভাবে হোক, আমাদের ডাকতে হবে বা কাউকে আদৌ ডাকতে হবে তার কোনো মানে নেই। বন্ধুরা ডাকলো, গান হলো, কবিতা হলো, দুজনে দুজনকে সবার সামনে একটু দেখবে ভালোবাসা একটু প্রকাশও চায়। হ্যাঁ, হ্যাঁ। মানে একেবারে নিভৃতের হ্যাঁ, বাইরে যখন সেটাও তারা একরকম। সকলের আবার সামনে একটা আসছে। সময় চায় যে সবাই জানুক যে আমি কিন্তু ওকে একটু বিশেষ রকমের ভালোবাসি। তো সেই উদযাপনটা হোক, সেইটুকু থাকুক। এবার দুটো সমমনস্ক মানুষ যদি তারা একে অন্যের সাথে জীবন ভাগ করে নিচ্ছে, যাকে আমরা গান্ধর্ব মতে বিবাহ বলছি, মহাকাব্যে কোন কোন ক্ষেত্রে এর রেফারেন্স রয়েছে? সবার আগে লিভ টুগেদারের উদাহরণ আমি যেটা বলবো সেটা হচ্ছে শান্তনু আর গঙ্গা। আচ্ছা। যাদের দিয়ে প্রায় মহাভারতের অনেক কিছু ঘটনা শুরু, অনেক ঝামেলারও শুরু। হ্যাঁ, যে সে আদি পর্বে, একদম আদি পর্বে, যে যখন শান্তনু গেছেন শিকারে, সেইখানে গঙ্গা উঠে এলেন এবং তাকে দেখে সরাসরি প্রস্তাব দিলেন যে তুমি যেই হও না কেন আমার স্ত্রী হও। এবার গঙ্গা কিন্তু কতগুলো শর্ত বলেছেন, বিয়ে করেননি। এবং সেই শর্তগুলির একটাও যদি না মানা হয়, গঙ্গা সেই মুহূর্তে শান্তনুকে ছেড়ে চলে যাবেন। এটা তো বিয়ের শর্ত হতে পারে না। হ্যাঁ, ফলে এই যে দুজনে একসঙ্গে কতগুলো শর্ত মেনে একসঙ্গে থাকতে শুরু করলেন, এবং একটি মহিলা শর্ত রাখছেন, মহিলা শর্ত রাখছেন, তো সেটা লিভ টুগেদার ছাড়া আর কি বলবে তাকে। একদম। তোমার শকুন্তলা এবং দুষ্যন্তের যে গল্প, সেখানে কালিদাস অনেক তার উপর প্রলেপ টলেপ দিয়েছেন, কিন্তু মহাভারতে শকুন্তলা নিজের প্রায় 6 বছরের ছেলেকে নিয়ে দুষ্যন্তের কাছে গেছিলেন। ততদিনে ছেলে জন্মে বড় হয়ে গেছে, কিন্তু তাদের গান্ধর্ব মতে বিয়ে হয়েছে, কোথাও কেউ সাক্ষী ছিল না, দুজনে দুজনের পরস্পরের কিছু দেওয়া কথা ছাড়া। এবং সেখানেও শর্ত শকুন্তলাই দিচ্ছেন, দুষ্যন্ত সেটা মেনে নিচ্ছেন, কারণ দুষ্যন্ত জানেন যে আমি এগুলো পরে কিছুই মানবো না। কিন্তু শকুন্তলার মতো একজন বনে থাকা মেয়ে, যে বাইরের জটিলতা কিছুই জানে না, সেও কিন্তু ওইটুকু শর্ত দিয়েছিল। শর্তটাও খুব ইন্টারেস্টিং, যে কোনো কারণে তোমার মৃত্যু হলে তোমার পর আমার সন্তান রাজা হবে। আচ্ছা, আমরা যেখানে বলি স্বামীর মৃত্যুর কথা মুখে কেন, মনে আনাই পাপ, তার জন্য কত রকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড আমরা করে চলি, সেখানে অনায়াসে শকুন্তলা তো মৃত্যুর কথাটা বলেছেন, প্র্যাকটিক্যাল কথা। হ্যাঁ, এবং অত্যন্ত প্র্যাকটিক্যাল হতেই তো পারে। এবং এখানেও কিন্তু শকুন্তলা শর্ত দিচ্ছেন। এবং রাজ্যপাটের দাবি তো আমরা রামায়ণেও সেই একই জায়গা থেকে পেয়ে এসেছি বোধহয়, তাই না? একদম। মানে আমরা যখন দেখছি যে মানে দশরথকে বলা হচ্ছে, এই একই কথা বলা হচ্ছে যে তোমার মৃত্যুর পর যেন আমার ছেলে রাজা হয়ে ওঠে, এইরকম একই জায়গা থেকে। মেয়েদের এই কথা বলার বা শর্ত রাখার জায়গাটা পুরাকালে যতটা বিস্তৃত ছিল, আমি জানি না প্রাগৈতিহাসিক কিনা বা ধরো ওটাকে আধুনিক বলবো কিনা, আজ আমি জানি না মেয়েরা কতটা শর্ত রাখেন বিবাহের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে। পুরুষদের সেই কথা ভাঙার প্রথা কিন্তু আবহকাল ধরে চলছে। দশরথ সেই কথা ভেঙেছেন, দুষ্যন্তও সেই কথা ভেঙেছেন, এগুলোও ঠিক। কিন্তু মেয়েরা সেই কথাগুলো বলতে পারছে। মানে আমি সবসময়, তুমিও যেহেতু শিক্ষকতা করো, তুমি এটার সঙ্গে পুরোপুরি নিশ্চয়ই সহমত হবে, যে একটি শিক্ষার্থী সে কতটা ঠিক উত্তর দিল বলার থেকে গুরুত্বপূর্ণ সে কতটা সত্যি সত্যি চেষ্টা করলো। একদম। তো সেই সময়ে মেয়েরা চেষ্টা তো করছে, নিজের কথাগুলো তো বলছে যে এইটা কিন্তু আমার শর্ত, সেটা হয়তো মানা হলো না, বহু ক্ষেত্রে আবার সে মানা হচ্ছেও, কিন্তু কইকেয়ী যেমন সারা জীবন ধরে ভিলেনই রয়ে গেলেন, শূর্পণখাও ভিলেন রয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু এদের কথা যদি অন্যভাবে আমরা দেখি, কেউ ভিলেন হওয়ার মতন নন। কেন ভিলেন হওয়ার মতন নন আমাকে একটুখানি বলো। কারণ কইকেয়ীর বাবার শর্ত প্রথমেই ছিল যে বৃদ্ধস্ব তরুণী ভার্যামি, এত সুন্দরী মেয়ে এরকম বৃদ্ধ রাজার হাতে কেন দেব?
দশরথ তখন অনেক বৃদ্ধ যখন কৈকেয়ীর সাথে তার বিয়ে হয়। ইতিমধ্যেই তার 2 রানী ছিল। দশরথ জানতেন যে রাম রাজা হতে পারে না তার দেওয়া কথা অনুযায়ী। সেই জন্যে ভরত আর শত্রুঘ্নকে মামার বাড়ি পাঠিয়ে রামকে এবং সভায় ঘোষণা করেছিলেন যে কালকেই রামের অভিষেক হবে। আচ্ছা, কেন? আচ্ছা, তুমি তো তোমার 2 ছেলের জন্য অপেক্ষা করবে, অভিষেকের মতন এত বড় একটা ঘটনা উদযাপন আমি রাত্রিবেলা বা দুপুরবেলা বলছি কাল হবে। এবং কৈকেয়ী ছাড়া সবাই জানতো। ও রাতারাতি রাজ্যাভিষেক হয়েছিল? হয়নি। আচ্ছা, কিন্তু সেটাই হচ্ছে মন্থরার দোষ যে কৈকেয়ীকে খবরটা দিয়েছিল। সবাই জানতো একমাত্র কৈকেয়ী ছাড়া। আচ্ছা, তাহলে এই যে পুরো যে চক্রান্তটা, এটা তো নিশ্চয়ই দশরথ এটা জানতেন যে এই খবর কৈকেয়ীর কানে গেলেই কৈকেয়ী আপত্তি করতে পারেন। করবেন কি করবেন না শিওর নন, কিন্তু করতে পারেন। এবং মন্থরা শুধু কৈকেয়ীকে তো বুঝিয়ে দিয়েছিল যে এইটা আসলে তোমার অধিকার। আর দেখো, সত্যি যদি তোমাকে ওরা ভালোবাসতেন তাহলে কি তোমাকে এটা না বলে থাকতেন? তাই তো। ওই একটা কথায় কিন্তু কৈকেয়ীর মন পুরো ঘুরে গেল, আর কৈকেয়ী চিরকালের খলনায়িকা হয়ে গেলেন। একেবারে অন্য রকম ভাবে তাকে দেখা হলো চিরকাল ধরে, মানে তার সোশ্যাল গেজিংটাই কমপ্লিটলি বদলে। এবং শূর্পণখার ক্ষেত্রেও শূর্পণখা যখন রামকে গিয়ে বলছেন মানে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এটাও একটা কথা যে মেয়েরা যখন তখন গিয়ে ছেলেদের বলছেন তোমায় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। হিড়িম্বা এসে ভীমের বডি দেখছেন, কি প্রশস্ত বাহু, কেমন পদ্মপলাশের মতো চোখ, কিরকম মানে কাঁধ কিরকম চওড়া, মানে দেখছেন ছেলেদের শরীর দেখছেন একদম। এখন একটি মেয়েকে আমরা চোখে দেখি, আমরা দেখি না না, কিন্তু এখন দাগিয়ে দেওয়া হয় যে মেয়েটি এগিয়ে এসে যদি কোনো পুরুষকে প্রপোজ করে, একটি মানে একটি বন্ধু মেয়ে যদি একটি তার বন্ধুকে মানে পুরুষ বন্ধুকে এসে প্রপোজ করে, তাহলে তাকে বেশ নির্লজ্জ বলেই এখনো পর্যন্ত দাগিয়ে দেওয়া হয়। কারণ প্রপোজাল দেওয়ার অধিকার বা প্রপোজাল দেওয়ার ক্ষমতা এক ধরনের ম্যাসকুলিনিটির সাথে যোগাযোগ করে দেওয়া হয়, যে সে অনেক বেশি মানে পুরুষকার, মানে এটাতে পুরুষের কাজ। হাত চেয়ে নেবে পুরুষ, বা কথা বলে নেবে পুরুষ, বা প্রপোজ করে নেবে পুরুষ আর কি। মেয়েরা শুধুমাত্র সায় দেবে বা না বললে মুখে অ্যাসিড পড়তে পারে সেই প্রেমিকের হাত থেকে। একদম একদম। শূর্পণখা যখন রামকে গিয়ে বিয়ে করতে চাইলেন, রাম প্রথমেই মিথ্যে বললেন যে প্রথম কথাটা সত্যি, আমি বিবাহিত, কিন্তু লক্ষণ অবিবাহিত, ওকে গিয়ে বিয়ে করো। লক্ষণ তো অবিবাহিত ছিলেন না। তার থেকেও মারাত্মক হচ্ছে যখন লক্ষণের কাছে শূর্পণখা গেলেন, লক্ষণ বললেন যে না, তুমি রামকেই বিয়ে করো, কারণ রামের একটি স্ত্রী আছে বটে, কিন্তু তাকে কুৎসিত দেখতে, উটকপালি চিরুনদাতি। আচ্ছা, লক্ষণ সীতা সম্পর্কে এটা বলছেন। আচ্ছা, এতটা অশ্রদ্ধামূলক কথা বলছেন? মজা করেই। কারণ অরণ্যচারী একটি মেয়ে, তাকে নিয়ে দুজন হাসি তামাশা করছেন। তখন শূর্পণখা আবার গেলেন রামের কাছে বেচারা, এবং করলেন যে তাহলে আমি সীতা, তুমি যখন এরম করছো, আমাকে কিছুতেই বিয়ে করতে চাইছো না, তোমার ওই কুৎসিত বউকে আমি মেরে ফেলবো, করে তেড়ে গেলেন সীতার দিকে। তখন রাম লক্ষণকে বললেন এর নাক কান কেটে দাও। এখানেও দেখো, সেই নাক কান কেটে দেওয়া, অন্য কোনো কিছু তো করা যেত আর কি, যদিও মানে শূর্পণখাকে শাস্তি দেওয়ার এদের দুজনের কোনো অধিকারই ছিল না, কিন্তু ওকে কুরূপ করে দাও। রূপেই সবটুকু নির্যাস, মানে রূপেই সবটুকু আধার। মেরে ফেলো বললেও একরকম ছিল, মেরে ফেলার থেকেও তো ভয়ানক শাস্তি হলো, নাক কান কেটে দাও। কারণ চেহারা দিয়ে চেনা যায়, সেই চেহারাটাকে ক্ষতবিক্ষত করে দাও। এবার আমরা শূর্পণখাকে রাক্ষসী বলেই জানি, কারণ সে নিজের মনের কথাটা স্পষ্ট করে বলতে গেছিল। তাহলে নিজের মনের কথা বললে কি আমরা রাক্ষসী হয়ে যাব? হব, তাহলে ওই রাক্ষসী সেইভাবেই দেখে এসেছে। এই যে এক্ষুনি বলছিলাম আর কি, রাক্ষসী। হ্যাঁ, আমরা তো রাক্ষসের দলেই রয়েছি, তাতে আমাদের আপত্তি এতটুকু নেই আর কি। এইখানে একটুখানি বলি যে তাহলে বিবাহের ক্ষেত্রে বা একটি পুরুষ একটি নারীকে বেছে নেওয়ার ক্ষেত্রে, বা একটি নারী একটি পুরুষকে বেছে নেওয়ার ক্ষেত্রে একটু আসি। একদম বলছোই, যখন অর্জুন বেরিয়েছেন 12 বছরের জন্য, তখন ঘুরছেন, সেইখানে উলুপির সঙ্গে দেখা হলো। আচ্ছা, উলুপি অর্জুনকে দেখে মুগ্ধ হয়ে গেলেন, এবং কি বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি তোমাকে দেখে এত কামার্ত হয়েছি যে তোমার সঙ্গে
শরীরী মিলন না হলে আমি থাকতে পারবো না, আপনাকে আমার মানে তোমাকে আমার চাই, এবং তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। আচ্ছা, আত্মসমর্পণ করো। এবার অর্জুন দ্রৌপদীর কথা বললেন, কিন্তু উলুপি বললেন যে দেখো তোমার শর্ত তো দ্রৌপদীর জন্য এই ব্রহ্মচর্যের শর্ত, সুতরাং আমার ক্ষেত্রে তো সেটা আসে না, আমার সঙ্গে তোমায় মিলিত হতেই হবে। কিন্তু এই যে এরম সরাসরি বলা যে আমি তোমাকে দেখে আমার সঙ্গমের ইচ্ছে জাগছে এবং এসো তুমি আত্মসমর্পণ করো, এটা তো একেবারে একটি পুরুষের ডায়ালগ, একদম কোট আনকোট এখনকার আধুনিক সমাজের বিচারে। একদম সেটা কিন্তু কত স্পষ্টভাবে জানাচ্ছেন। একই কথা হচ্ছে শর্মিষ্ঠা বলছেন যজাতিকে, আচ্ছা, যে আমি তোমাকে দেখে মুগ্ধ, কামপীড়িত হয়েছি, তুমি আমাকে সন্তুষ্ট করো। এবং বলা হচ্ছে যে একজন কামপীড়িত নারীকে সন্তুষ্ট করার দায়টাও কর্তব্য একজন পুরুষের রয়েছে। এবার সে পুরুষ কী কারণে সেটা পারবে না সেটা আলাদা কথা, কিন্তু একটি উন্মুখ মেয়েকে ছোট করে দেখার কোনো প্রশ্নই নেই। আমার দুটো জিনিস খুব, এই তোমার এই গল্প থেকে দুটো জিনিস খুব উঠে আসছে। এক, দেখো সেটি একটি নারী হোক বা পুরুষ, এই যে পারমিশন নেওয়া, এই যে জিজ্ঞাসা যে আমি তোমার দ্বারা কামপীড়িত, এবার আমি মিলিত হওয়ার এক ধরনের ইচ্ছে প্রকাশ করছি, এই যে পারমিশন, কনসেন্ট যার কথা আমরা বলে থাকি, এটা উভয়ত একটা চর্চার মধ্যে ছিল, যেটা এখন একেবারেই থাকে না। আমরা বিবাহিত নারী পুরুষের মধ্যে তো এখন প্রায় দেখিই না, মানে ম্যারিটাল রেপটা তো এখনো পর্যন্ত ক্রিমিনালাইজ হলোই না। মানে মেয়েটিকে অধিকার করেছি, সে আমার স্ত্রী, সে যে কোনো অবস্থায় আমার জন্য তৈরি থাকবেই, এই রকম মিলনে তো তাকে তৈরি থাকতেই হবে। শুধুমাত্র বিবাহের ক্ষেত্রে বলছি না, অবিবাহিত ক্ষেত্রেও যখন একটি পুরুষের এই ইচ্ছে তৈরি হয়, ইদার সে কেড়ে নেয়, অথবা যদি না পায় তাহলেই তোমার অ্যাসিডের উদাহরণের মতো সেরকমভাবে এ করে, না হলে ধর্ষণের আর একটা রূপ তো রয়েছে। তোমাকে আর কেউ পাবে না, কারণ তুমি তো আমার সম্পত্তি। একদম। এবং এই সম্পত্তির জায়গাটা থেকেই সিঁদুর পরানোটা আমরা তুলে দেওয়ার কথা বলেছি। দেখো আমাদের আগের চর্চার মধ্যে, আমি জানি না মহাভারত আমি আগে পরে আমি ইতিহাসের সাথে গুলিয়ে ফেলছি না, তবু এই কনসেন্ট বা এই পারমিশন, এই দুজনের ইচ্ছের একই সাথে বহিঃপ্রকাশ এবং দুজনের হ্যাঁতে হ্যাঁ মেলানো, এই ধরনের সমমান দেওয়ার যে চর্চা, সেটা কত বছর ধরে বা কত দিন ধরে আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আজ যা ভাঙতে ভাঙতে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। দিদি, এই জায়গাটা আমাকে একটুখানি বলো যে ওই আমাদের, তুমি দ্রৌপদীর কথা বললে যে একজন নারী যার অনেকগুলো স্বামী, এই বহুগামিতার কথায় আসছি। আমি সত্যবতীর কথা পড়ছিলাম, কুন্তির ক্ষেত্রেও দেখেছি। এইগুলোর নিরিখে আমি এই মুহূর্তে ভাবার চেষ্টা করছি। যেমন সত্যজিৎ রায়ের আগন্তুক দেখতে দেখতে মনে হচ্ছিল যে ধৃতিমান চট্টোপাধ্যায় যেখানে বলছেন উৎপল দত্তকে যে আপনি মুড়িয়া আদিবাসীদের কথা নিশ্চয়ই জানেন, যেখানে তরুণ তরুণীদের মধ্যে অবাধ মিলন, এই চরম প্রমিসকিউটি বা অশ্লীলতাকে আপনি সভ্যতার কোন স্তরে ফেলবেন, এটাকে আপনি সভ্য বলবেন না আপনি অসভ্য বলবেন? উনি হাত তুলে বলছেন যদিদাং হৃদয়াং তাবা তদাস্তু হৃদয়াং মামা, এইটা সভ্য, হোলি ওয়েটলক। কিন্তু পূর্বকালেও, মানে আগের গল্পের মধ্যেও আমরা যখন এতগুলো নারীর রেফারেন্স পাচ্ছি, তুমি আমাকে বললে বহুগামিতাকে তুমি যেভাবে বলছো শুধু শরীরী মিলনে, তুমি কিভাবে বলছো বহুগামিতাকে শরীরী মিলন বাদ দিয়ে? বন্ধুত্ব থেকে শুরু। হ্যাঁ, কারণ কখনোই তোমার সব কিছু আমার পছন্দ না হতে পারাটাই স্বাভাবিক। হ্যাঁ, কোথাও একটা মনে হলো যে আমার অন্য আরেকটা খিদে রয়ে গেছে, সেই খিদে কিন্তু শরীরী খিদে নয়। কারণ এই কথাটা বলছি আরও বাৎসায়নের কামসূত্রে যদি আমরা যাই, নামটা দেখে আর বাৎসায়ন শব্দটা শুনলেও আমাদের এখন মনে কতগুলো ওই মিলনের ছবি ভাসে শরীরের, কিন্তু বাৎসায়ন বারবার বলছেন শরীরী মিলনের সঙ্গে বাকি অনেক কিছুই গুরুত্বপূর্ণ, এবং সেটা ছেলে মেয়ে উভয়ের জন্যেই। একটি ছেলেকে শরবত বানাতেও শিখতে হবে, একটি মেয়েকেও বাগ্মী হতে শিখতে হবে।
ভালো বিছানা পাততে হবে। হুম, হ্যাঁ, সারাদিন পরিশ্রম করার পর যে কেউ তো একটা সুন্দর বিছানা চায়। হ্যাঁ, ভালো অঙ্ক জানতে হবে। ঘর চালানোর জায়গাটাতেও তো তোমাকে ঢুকতে হবে। একদম। হ্যাঁ, খাবার বানাতে হবে, বডি মাসাজ করতে জানতে হবে, আচ্ছা, সাজগোজ জানতে হবে, সময়ের সঙ্গে ঋতু মিলিয়ে রং পছন্দ করে সেই মতন সজ্জা করতে হবে। দুজনকেই, আবারও বলছি বারংবার, সুগন্ধি দ্রব্য বানাতে জানতে হবে, মাখতে জানতে হবে। কোন সময়ের কি ধরনের সুগন্ধি চাই, চড়া না হালকা, হুম, কোমল না তীব্র, তুমি কি চাইছো আর কি, কোন সময়টা ভীষণ জরুরি। এই যে প্রত্যেকটা জিনিস, এটা কিন্তু আবারও বলছি বহুগামিতাকে কিন্তু প্রশ্রয় দেয় না। প্রশ্রয় আসলে দেয় দুজনের মধ্যে বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রেই। হ্যাঁ, কারণ ধরো তুমি যে কাজটা করছো, শুভারণের যদি সেই কাজে উৎসাহ না থাকে বা ভাইসি ভার্সা, তাহলে তোমরা কি করে দুজন একসঙ্গে খুব ভালো করে থাকবে? কারণ অন্তত পক্ষে আগ্রহ তো থাকতেই হবে পরস্পরের প্রতি। এবং এটাই পরবর্তীকালে মানুষ ভুলে গেল, একটি মেয়েকে ঢুকিয়ে দিল শুধুমাত্র রান্নাঘরে আর আঁতুর ঘরে, হুম, হুম, এবং তাই জন্যই তো তার বাইরের বারবনিতার কাছে যাওয়ার প্রয়োজন হলো। একদম। কারণ তার মুগ্ধতা সে হারিয়ে ফেলছে। মুগ্ধতা হারিয়ে ফেলছে তো। হুম, এবং মেয়েরা 20তেই বুড়ি, এই যে কথাটা, একটি মেয়ের যদি 12-13 বছর বয়স থেকে সন্তান হতে থাকে, সে 20তেই বুড়ি হবে না তো কি হবে? একদম। একটা প্রসব বেদনা কি কম? অথচ এখানে কিন্তু নিজের গৃহিণীকেই নিজের সঙ্গী করে নেওয়ার কথা বলা হয়েছে। একদম। হ্যাঁ, এবং একই কথা কিন্তু ফ্রয়েডও বলছেন যে তুমি এমনকি তোমার সেক্সুয়াল আর্জ, যে তার যেটা স্যাটিসফ্যাকশন, সেটাও একই জায়গায় একই পোজে সবসময় না, হয় না। তাতেও একটা বোরডাম চলে আসে। তুমি জায়গা পাল্টাও, বেড়াতে যাও, নানান রকমভাবে নিজেকে এনজয় করার চেষ্টা করো। তো এই যে ব্যাপারটা, এগুলো না পেলেই তো মানুষ বহুগামী হওয়ার প্রবণতাটা তার বেড়ে যায়। একদম। হ্যাঁ, এবং বহুগামী হলে সমস্যা হচ্ছে খুব কম ক্ষেত্রেই কেউ আদৌ সুখী হয়। কিন্তু আবারও বলছি, সেটা তার স্বভাব কিনা আর সেটা তার অভাব কিনা, এটা একটু জানতে হবে। কোনটা স্বভাবে, কোনটা হ্যাঁ, অভাবে। হ্যাঁ। এই যে ধরো আমরা বলছি বেছে নেওয়ার বিভিন্ন নিরিখ, এই বেছে নেওয়ার ক্ষেত্রে আরও দু একটা জিনিস আছে। যেমন ধরো একটি কনেকে বা একটি মেয়েকে সর্বাঙ্গীনভাবে তার পাত্রের থেকে, আমি পাত্রই বলছি, আমি বন্ধু এখানে বলছি না, সর্বক্ষেত্রে খাটো হতে হয়। লম্বা যদি একটি মেয়ে হয়, একটি কনে হয়, একটি বর যদি তার তুলনায় একটুখানি ততোধিক দীর্ঘাঙ্গী না হয়, একটু ছোট হয়, একটু বেটে খাটো হয়, বা ধরো বয়সের ক্ষেত্রে একটি মেয়ে যদি বড় হয়, ব্যক্তিত্ব রোজগার এর ক্ষেত্রে হলে তো কথাই নেই, ছেড়েই দাও। ধরেই রাখা হয় মেয়েটিকে সর্ব জায়গা থেকে একটু ছোট হতে হবে, তবে সেটা একটা আইডিয়াল জায়গা, মানে তবে একটা আদর্শ কাপল তারা দুজন। আগেকার চর্চার মধ্যেও এরকম ছিল। দেখো, সেখানে তো সব জায়গায় আমরা খুব একটা বয়স ওইভাবে টের পাচ্ছি না যে একদম খুব স্পষ্টভাবে উদাহরণ দিতে পারবো। হুম, হুম, কিন্তু সমবয়সী অনেকে ছিলেন, এটা মনে হয় নল দময়ন্তীর গল্প পড়ে, এমনকি দ্রৌপদীর গল্প পড়েও দ্রৌপদী নকুল আর সহদেবের থেকে তো বড়ই ছিলেন বলে মনে হয়। আচ্ছা, আচ্ছা। কারণ ঠিক সেই কারণেই নকুল সহদেবের প্রতি ওর ঠিক স্ত্রীসুলভ ভাব কখনোই ছিল না, একটা মাতৃভাব বেশি ছিল। গঙ্গা নিঃসন্দেহে শান্তনুর থেকে বড় ছিলেন। তো লোককাহিনী মানে কিছু কিছু ক্ষেত্রে তো এরকম হতো না তা তো নয়। তবে এটার পেছনের কারণ যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে মেয়েরা ছোট থেকেই একটু বেশি ম্যাচিওর হয়। এই ক্ষেত্রে অন্তত বয়সের ক্ষেত্রটা আমি বলছি, সেটাও একটা কারণ। আবার মেয়েটি বয়সে কম হলে, ছোট হলে, যে সময় বাল্যবিবাহের প্রচলন ছিল, সেই সময় সে নতুন জায়গায় এসে তার পক্ষে মানিয়ে নেওয়াটা সহজ হবে বলে মনে করা হতো। এগুলো শুধু বয়সের ক্ষেত্রে বলছি, কিন্তু আর তো কোনো কারণ নেই, এগুলো সবই আমাদের অভ্যাস। এর পরবর্তী আসে যে এই যে ধরো
একটা হচ্ছে ছোট বড় বয়সে, আমি বয়সেই আবার ফিরে আসব। আরও দুটো ঘটনা, যেমন আশিস বিদ্যার্থী বিয়ে করলেন অনেক বড় বয়সে, হয়তো তখন তার 60 বছর বয়স হয়ে গেছে। সুভাষিনী মূলে তিনিও বিয়ে করলেন। এই যে একজন প্রৌঢ় বা প্রৌঢ়া মানুষ, তিনি একটা জীবনের দ্বিতীয় অধ্যায় তার সঙ্গী বা সঙ্গিনী বেছে নিচ্ছেন। আমরা মহাকাব্যের ক্ষেত্রেও দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে এই রকম চর্চা রয়েছে, হয়তো যেখানে সন্তানেরা তাদের বাবা মাদের সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করছে। এখন তো সেটা একেবারেই মানে কত কিছু সিনেমা তৈরি হয়েছে, কিন্তু স্বাভাবিক জীবনে আমরা দেখি না। মহাকাব্যের রেফারেন্স কিরকম রয়েছে? এখানেও সেই শান্তনুর কথা বলি, যে গঙ্গা যখন চলে গেছেন, ভীষ্ম বড় হয়ে গেছে, দেবব্রত আর কি, শান্তনু একাই কাটাচ্ছেন। সেই সময় শান্তনু আবার প্রেমে পড়লেন সত্যবতী বলে একটি জেলের মেয়ের, এবং সেই মেয়েটির বাবা ওই ঠিক কেকয়রাজের মতোই শর্ত দিয়েছিল যে একমাত্র সত্যবতীর সন্তানই উত্তরাধিকার হতে পারবে, এই শর্তে আমি একমাত্র, নয়তো ওই বুড়ো হাবড়াকে কেন আমি মেয়ে দেবো, সোজা কথায়। তখন ওই দেবব্রত ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বলেই তো ভীষ্ম নাম, যে এটাই হবে, এবং যাতে সেটা একদম কোনো রকম তার ব্যত্যয় না হয়, তাই আমি বিবাহই করব না জীবন। তো এই যে দেবব্রতর এগিয়ে আসা এবং ভীষ্ম নাম, হ্যাঁ, এবং যজাতির গল্পেও যজাতির যে একেবারে ছোট ছেলে, যজাতি সারা জীবন যথেষ্ট নারী সঙ্গ করেছেন, তারপরেও তার যৌন বাসনা তৃপ্তি হয়নি, অথচ বৃদ্ধ হচ্ছেন, বয়সের জোর কমছে, শরীরের জোরও কমছে। তখন তিনি নিজের প্রত্যেক ছেলেকে অফার করেছিলেন যে আমাকে কিছুদিনের জন্য তোমার যৌবন ধার দাও। আচ্ছা, এটা কিভাবে সম্ভব তো আমি জানি না, আমি গল্পটা বলছি। ছোট ছেলে ছাড়া কেউ রাজি হয়নি। আচ্ছা, সেই ছোট ছেলের থেকে আবার যৌবন ধার নিয়ে যজাতি বহু বছর আবার নারী সঙ্গ উপভোগ করলেন, কিন্তু তারপর দেখলেন এই উপভোগের কোনো সীমা নেই। আচ্ছা, তখন আবার তিনি সেই বদল করলেন। হ্যাঁ, সেই রবীন্দ্রনাথের ইচ্ছে পূরণ নাকি একটা গল্প আছে না, সেরকম অনেকটা। সেই বাবা ছেলের, কিন্তু এই ছোট ছেলে এটুকুও বুঝছে যে বাবার এটা প্রয়োজন। হ্যাঁ, এবার কেন প্রয়োজন, বাবারই কেন প্রয়োজন, এসব প্রশ্ন পরের, কিন্তু এই ঘটনাগুলো থাকছে যে ছেলে মেয়েদের সঙ্গেও এই ধরনের আলোচনা রয়েছে, হচ্ছে, হ্যাঁ। এবং 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 পরবর্তী মানে জীবনের দ্বিতীয় অধ্যায়ে গিয়েও তারা সঙ্গী বা সঙ্গিনী বেছে নিচ্ছেন খুব সহজভাবে। এবং যদি মাধবীর আমরা নাটকটা ভয়ঙ্করভাবে জানি, এবং সেখানে গল্পটা একেবারেই আলাদা। কিন্তু যদি মহাভারতের মাধবীর কথা দেখো, সেখানে মাধবী যজাতিরই মেয়ে, যজাতি আর ঘৃতাচি বলে এক অপ্সরার গর্ভজাত সন্তান। তো সেই মাধবী হচ্ছে একমাত্র উদাহরণ পুরো মহাকাব্যে যেখানে একটি মেয়ে নিজেকে নিয়োগ প্রথায় নিয়োজিত করেছিল। নিয়োগ প্রথা বলে একটা প্রথা ছিল আমাদের সময়, বহুকাল ধরেই সেটা ছিল। দত্তক না নিয়ে আমার বংশধরের মধ্যে যাতে অন্তত মায়ের রক্ত এবং জিন ইত্যাদি থাকে, প্রবেশ করে, সেইটার জন্য দত্তক নিলে তো মা বাবা কারুরটাই থাকছে না। তাই যে পুরুষ সন্তান উৎপাদনে সক্ষম নয়, প্রয়োজনে তার স্ত্রী অন্য একটি পুরুষের সঙ্গে মিলিত হতেন। আচ্ছা, হ্যাঁ, সেটাই সবসময় যে সেই মেয়েটির কথা মেনে নেওয়া হতো এমন নয়। ফলে এটাকে খানিকটা নিষ্ঠুর প্রথাও বলতে পারো। কিন্তু কোথাও গিয়ে আবার কোনো ক্ষেত্রে যদি একটি মেয়ে সেই তার মাতৃস্পৃহা ইত্যাদি কে সম্পূর্ণ করতে পারে এবং পছন্দ মতো সঙ্গী পায়, সেটা একরকম ভালো দিকও। কিন্তু ভালো দিকের কথা আমি যাচ্ছি না, আমি যাচ্ছি এই জায়গাটাতে যে 99% ক্ষেত্রে মেয়েটি অন্য পুরুষ সঙ্গীকে গ্রহণ করত, আচ্ছা, সন্তানের জন্ম দেওয়ার জন্য। কিন্তু মাধবীর ক্ষেত্রে একমাত্র উদাহরণ যে মাধবী 3 রাজাকে সন্তান দিয়েছিল। আচ্ছা, 3 জনকে, এবং শেষে বিশ্বামিত্রকেও, সেই অর্থে 4 জনকে। আচ্ছা, প্রত্যেক রাজার কাছে সে যাচ্ছে, সহবাস করছে, এটাও একটা সহবাসের মারাত্মক উদাহরণ।
সন্তান জন্মাচ্ছে, মাধবী কিন্তু দুজনকে ছেড়ে চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, এবং যেখানে মেয়েদের সন্তানের আকাঙ্ক্ষা, আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা এত বেশি হয় বলে ধরা হয়, সেখানে মাধবী কিন্তু ছেড়ে আসছে। আচ্ছা, এবং 4 বার এইরকম তার শরীর ব্যবহার করতে দেওয়ার পরেও তার বাবা বলছেন যে তুমি এবার সত্যি সত্যি বিবাহ করো, মানে যার সঙ্গে তুমি থাকবে। এই বার্তা রটে যাচ্ছে চারিদিকে। মাধবীর স্বয়ংবরে প্রচুর রাজা দেবতা সবাই আসছেন। মানে মাধবী 4 বার কোটানকোট ব্যবহৃত হয়েছে জেনেও তার হাত ধরতে আসছেন। হ্যাঁ, কিন্তু মাধবী তাদের সবাইকে প্রত্যাখ্যান করছেন, করে বলছেন আমি কোনো মানুষের সঙ্গেই থাকতে চাই না, আমি তো সব রকম দেখলাম, আমি আমার শেষটুকু প্রকৃতির সঙ্গে কাটাতে চাই। একরকমের স্যারোগেসির কথা মনে হয়ে যাচ্ছে, যেন সেই গর্ভ ভাড়া দেওয়ার মতো, যে বিভিন্ন রকম ভাবে ব্যবহৃত হচ্ছে, তারপরে সে ফিরে আসে। গর্ভ ভাড়া দেওয়াই এটা একদম। হ্যাঁ, এবং প্রত্যেকটার জন্য মাধবী এমন একটা কিছু পাচ্ছে যা আরেকজনের প্রয়োজন। কিন্তু এই গর্ভ ভাড়া দেওয়াটাতে মাধবীর নিজের কোনো বিরোধিতা ছিল না। আচ্ছা, তার অনুমতির পরেই তার স্বেচ্ছায় কাজটা হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই রাজারা কিন্তু মাধবীকে অসম্ভব সম্মান করেছেন। একটা স্বল্পস্থায়ী বিবাহ করেছেন, স্বল্পস্থায়ী বিবাহ। আচ্ছা, এরকম হতো? হ্যাঁ, স্বল্পস্থায়ী, মানে একেবারে পুরো সেই অনুষ্ঠানাদি করে বিবাহ হচ্ছে, কিন্তু এটা জেনেই যে মাধবী সন্তানের জন্মের পর চলে যাবে এবং আরেকজন পুরুষের কাছে যাবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তাতে কোনো তার সম্মানের হানি হয়নি। ভালোবাসা শুধু শরীরই মিলন নয়, সব রকমের ভালোবাসাও পেয়েছেন প্রত্যেক রাজার কাছেই। এবং পরবর্তীতে অন্য রাজাও এসে তার পানি গ্রহণ করতে এবং অপেক্ষা করে আছেন যে রাজার কাছে সেই দেওয়ার বস্তুটি আছে, যে মাধবী এবার আমার কাছে আসবেন। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে মানে পরম সৌভাগ্য। মানে সেখানে প্রেম থেকে বিচ্যুত হচ্ছে না। এবং সেটাকে সৌভাগ্য হিসেবে বলছেন যে মাধবী এবার আমাকে নির্বাচন করবেন, আসবেন। তো ছিল এই জায়গাগুলো। এই কথা থেকে আসি, এখনো বিয়ের জন্য একটা খুব বড় বিষয় থাকে, যেটাকে আমরা বলি সতীত্ব বা ভার্জিনিটি। আলাদা করে সেটা দাগিয়ে দেওয়া হয়। এখনো বিভিন্ন রকম প্রথা রয়েছে এবং সেটা খানিকটা পৈশাচিকও আর কি। ভার্জিনিটি নিয়ে এত রকমের ছুঁতমার্ক এখনো যা চর্চার মধ্যে চলে, মহাকাব্যে এই বিষয়টিকে কিভাবে দেখত? একটু ঢাকাঢাকি ছিল। আচ্ছা, সত্যবতীর ক্ষেত্রে যখন ব্যাস জন্মালেন, ওই সত্যবতী শর্ত দিয়েছিলেন আমার কুমারিত্ব যেন অক্ষত থাকে। মাধবীও একজন মুনির বর পেয়েছিলেন যে তার কুমারিত্ব ঠিক থাকবে। কুন্তিও সেই বর পেয়েছিলেন, কিন্তু তা তো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। কিন্তু এটা নিয়ে একটা সংস্কার নিশ্চয়ই ছিল, যে কারণে এই রকম সমস্ত বিদ্রোহাত্মক ঘটনা লিখে যাওয়ার পরেও মহাকাব্যের রচয়িতাদের এই অক্ষতজনী জায়গাটায় একটু আটকে থাকতে এবং 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 সেখানেও নারীদের এই দাবি থাকছে যেন তারপরেও যেন তারা অক্ষতজনী নিয়ে বেঁচে থাকতে পারেন। এবং সেই জায়গায় এবার তুমি ভাবো, তুমি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে, তুমি কিভাবে দেখবে? হ্যাঁ, তুমি জানো সন্তানের জন্ম হওয়া কেন, অনেক কিছু কাজ করতে করতেই তোমার সেই পর্দাটি ফেটে যেতে পারে। হ্যাঁ, ফলে একটি সন্তানের জন্ম হওয়ার পর কখনোই সেটা অক্ষত থাকা সম্ভব না। একদম। হ্যাঁ, এবার তুমি যদি নিজেকে ভোলাও, ওই যেরম বালির মধ্যে মুখ গুজে ভাবে বলে প্রবাদ আছে, তাহলে তো কিছু করার নেই। আমরা পরবর্তীতে শুনেছি চেস্টি বেল্টের কথা শুনেছি, বা এই বিভিন্ন ক্ষেত্রে এই ভার্জিনিটির পরীক্ষা হয় বোধহয় এক ধরনের। সাদা চাদর পেতেও তো হয়, তোমার রক্ত যদি না বেরোয় তাহলে তুমি ভার্জিন নও, বিচ্ছেদ হয়ে গেল। এবং বিবাহের ক্ষেত্রে এটা একটা বড় শর্ত থাকে যে জায়গায়। আসি পরবর্তীকালে সন্তানের কথায়। সন্তানের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সন্তানটি বিবাহ থেকে জন্মগ্রহণ করছে সে বাবার বংশকে নিয়ে যাবে, মানে বাবার বংশের সব রকম ধারক এবং বাহক সে।
মায়ের বংশের জায়গাটা, মানে মায়েরও তো গোত্রান্তর হয়ে গেছে, মাও তো আর সেই বাড়ি থেকে আর মানে তার যে শিকড় তা ছেড়ে চলে এসেছেন, ফলে তার যে গুণ, তার যে গুণাবলী সেগুলো বা তার যে বংশ পরিচয় তা সন্তানটি নিজের মধ্যে বহন করে না। মহাকাব্যের ক্ষেত্রেও এই একই রকম ছিল, মানে পুরুষের ক্ষেত্রে শুধুমাত্র সন্তানটি পুরুষের বংশেরই ধারক এবং বাহক হয়ে থেকে যাবে। গোত্রান্তরের প্রথা ঠিক কখন শুরু হয়েছিল আমি জানি না, কিন্তু সাধারণভাবে যেটা বলছো সেটা হতো, ওই জন্যই তো মেয়েদের আনা, কিন্তু ব্যতিক্রমও আছে। আচ্ছা, যেমন অর্জুন আর চিত্রাঙ্গদার সন্তান, অর্জুন এই শর্তেই চিত্রাঙ্গদাকে পেয়েছিল যে চিত্রাঙ্গদার যে সন্তান হবে তা ওই বংশের ধারা বহন করে নিয়ে যাবে। আচ্ছা, অর্জুন সেই শর্ত মেনেই কিন্তু চিত্রাঙ্গদাকে গ্রহণ করে। আচ্ছা, উলুপির ক্ষেত্রে কোনো শর্ত হয়নি, কিন্তু ঘটেছিল তাই। আচ্ছা, মানে উলুপির বংশেই সেই নাগলোকেই সেই সন্তান জন্মেছে, বড় হয়েছে। অর্জুন তার কথা জানতেনও না, আচ্ছা, একেবারে শেষে গিয়ে জানতে পারেন। এবং উপনিষদে, একটা ছান্দোগ্য উপনিষদে এত সুন্দর সুন্দর গল্প আছে না আমাদের এই সমস্ত কিছুতে। সত্যকাম বলে একজনের কথা আছে, তার মা গণিকা ছিলেন। সত্যকাম যখন পড়াশোনা করতে যাবে, সত্যকাম পিতৃপরিচয় জানে না, তখনও পিতৃপরিচয় দেওয়ার রেওয়াজটাই কিন্তু ছিল। কিন্তু ওর মা বললেন যে আমি তো তোর পিতৃপরিচয় জানি না, তুই বলবি আমি জাবালির সন্তান সত্যকাম জাবাল। এবং সত্যকামও গেলেন গৌতম বলে এক আচার্যের কাছে, তিনি খুবই সেই সময় প্রখ্যাত। সত্যকাম তার কাছে গিয়ে দাঁড়ালে তিনি জিজ্ঞেস করলেন যে তোমার পিতৃপরিচয় বলো, তোমার গোত্র কি বলো। সত্যকাম যা জানে সেটাই বলল, যে আমি কিছুই জানি না, আমি মায়ের পরিচয়ে, আমার পরিচয় আমি সত্যকাম জাবাল। সহপাঠীরা তখন হাসাহাসি করছে হয়তো, বা ধরে নিচ্ছি কল্পনা করে। গৌতম নেমে দাঁড়ালেন, সত্যকামকে জড়িয়ে ধরে বললেন, এমন নির্ভীক উচ্চারণ যার সেই ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণত্বে যাচ্ছি না, কিন্তু সেই সময় কেন এখনো ব্রাহ্মণ বলতে সত্যি যদি কাউকে বোঝায়, কোনো পদবি দিয়ে তো নয়। তুমি কতটা সৎ, তোমার কাজের প্রতি তুমি কতটা আন্তরিক, সেইগুলোই তো একজনের মহত্বের বা তার চরিত্রের আসল বৈশিষ্ট্য হওয়া উচিত। সে তুমি যাই হও না কেন, জাত পদবী লিঙ্গ কোনো কিছুতেই আমি যাচ্ছি না, কিন্তু এইটুকু তো বেসিক মনুষ্যত্বের পরিচয়। তো সেই পরিচয়টা কিন্তু সত্যকামও দিতে পেরেছিলেন, জাবালিও দিতে পেরেছিল, এবং গৌতমও সেটা গ্রহণ করেছিলেন। এবং সত্যকাম পরবর্তীকালে আরও প্রখ্যাত একজন শিক্ষক হয়ে ওঠেন, একজন গুরু হয়ে ওঠেন, এবং বহু শিক্ষার্থী আসতেন তার কাছে। তার এই পিতৃপরিচয় নেইটা কোনো বাধা হয়ে তো দাঁড়ায়নি, বা অন্যভাবে বলতে পারি মাতৃপরিচয় বড় হয়ে ওঠাটা কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায়নি একদম আর কি। দেখো, বারবার একটা জায়গা চলে আসছে, সেটা হচ্ছে মহিলাদের না বলার অধিকার, যে আমি এটা পছন্দ করছি, বা নিজের ইচ্ছে বা অনিচ্ছে রাখার অধিকার। আমরা কিছুদিন আগেও যখন তিলোত্তমা নিয়ে আমার শহর এত উত্তাল, আমরা একটা খুব কমন স্লোগান শুনেছি, wherever I go, wherever I dress, yes means yes, no means no. তো আমরা কিছুদিন আগে পিঙ্ক বলে একটি ছবিতেও তাপসী পান্নু আর অমিতাভ বচ্চন ছিলেন, সেখানে না মানে নো মিন্স নো, এই না বলার অধিকার, সেটাও আলাদা করে দাগিয়ে দিয়ে পেতে হচ্ছে। এটাই একটা আলাদা, মানে এটাই খুবই দুঃখজনক, কিন্তু তাও তো সেটা খুব জোর করেই পেতে হচ্ছে, একটা লড়াইয়ের ফলে পেতে হচ্ছে, তাই আলাদা করে দাগিয়ে দিতে হচ্ছে। মহাকাব্যে নারী চরিত্র এত সবলভাবে না বলছেন, কোন কোন ক্ষেত্রে খুব খুব বড়ভাবে উঠে এসেছে? নাটা তুমি কোন দিক থেকে দেখতে চাও সেটা জানি না, আমি আগে একটা নরম নায়ের কথা বলি, তারপরে দৃপ্ত নায়ে যাব। নরম দৃপ্তও বটে, সেটা যদি পুরোটা ধরি। তোমার প্রশ্নগুলো আসলে এত ভালো যে আমার মনে অন্যরকম ভাবনাও চলে আসছে। সীতা, যখন রাম শুনলেন তাকে বনবাসে যেতে হবে, তিনি সীতাকে এসে বললেন, সীতা বললেন আমিও যাবো তো তোমার সঙ্গে, দারুণ মজা হবে। রাম বললেন না না তুমি যেও না, ওখানে অনেক বিপদ। সীতা বললেন না আমি যাবই।
এই সুযোগ আমি মোটেও ছাড়বো না, এবং তুমি এরকম প্যানপ্যানানি বন্ধ করো। হ্যাঁ, মানে প্যানপ্যানানি সংস্কৃত আমার জিজ্ঞেস করো না, আমি সহজ বাংলাটাই বলছি, মানেটা তাই দাঁড়ায় যে অত মানে পিকনিকের মতো তো একটা ব্যাপার। এবং এই যে সীতা জোর করে গেলেন, যদি বলো সেই জন্যেই এত বিপদ হলো, তাহলে তো সীতাকে এই জন্যও নানান কথা শুনতে হওয়ার কথা। সেটা নিয়ে কখনো কিন্তু কেউ সীতাকে কিছু বলেননি, যে তুমি যদি জোর করে না আসতে তাহলে এত বিপদে আমরা পড়তাম না। রাম কিন্তু কখনো বলেনি যে একজন স্ত্রী বর্জনীয় বাইরে। হ্যাঁ, তো সীতা গেলেন, সীতা আরেকজনকে না করেছিলেন রাবণ। কোথায় বসে? রাবণেরই রাজ্যে বসে। হ্যাঁ, চেরি পরিবেষ্টিত হয়ে রাক্ষসীদের মাঝখানে। কোথাও রাম আদৌ কখনো জানতে পারবেন কিনা তিনি কোথায় আছেন সেটাও জানেন না তখন। সেই সময় রাবণের মতন একজন মহাবল রাজা, রাবণ মানে তো 10 মুন্ডু 20 হাতের বিকট একটা চেহারা নয়, এমন একজন অসাধারণ মানুষ, প্রতাপশালী, যিনি দারুণ সঙ্গীতজ্ঞ, হ্যাঁ, শিব ভক্ত, এরম একজন মানুষ। তার অনেক দোষ ছিল, সেগুলোর কথা সীতা অন্তত তখনও জানতেন না। সেই রাবণকে তো প্রতিনিয়ত না করে গেছেন, একেবারে ফিরিয়ে দিয়েছেন প্রবল ভাবে, এবং বলেছেন যে তোর লজ্জা করে না? তোর ঘরে কত সুন্দর বউ রয়েছে, তুই আরেকজন মানুষের স্ত্রীর দিকে নজর দিচ্ছিস, ফিরে যা। এইরকম ভাষা। সীতা খুব মুখরাজ ছিলেন। হ্যাঁ, মোটেও শান্তশিষ্ট কাঁদুনি সীতা নন একদম। আর শুধু দৃপ্ত, সীতার সঙ্গে আসলে দৃপ্ততা আমরা চট করে ভাবতে পারি না, তার কারণও সেই মগজধোলাই। আর মহাভারতে দ্রৌপদীর না। যখন প্রায় কর্ণ তীর বেঁধাতে যাচ্ছেন আর কি, লক্ষ্য ভেদ করতে যাচ্ছেন, সেই সময় দ্রৌপদী না বললেন। অনেক কারণ থাকতে পারে। এক হচ্ছে উনি বুঝতে পেরে গেছিলেন যে ওর বাবা যাকে খুঁজছেন সেই অর্জুনিনী নন, সেটা তো স্পষ্টতই, ফলে একে না করতে হবে। অথবা তিনি ইতিমধ্যেই অর্জুনকে দেখে নিয়েছেন, কোনোভাবে সেই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন, বা মনে করছেন তার আশা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। কারণ যাই হোক না কেন, একটা বিরাট সভাঘর, পিলপিল করছে মানুষ, সেইখানে একটি মেয়ে, হোক না সে রাজকন্যা, দৃপ্তস্বরে বলছে না, আমি বিবাহ করব না। হ্যাঁ, একে আমি বিবাহ করব না। এবার এই সুতপুত্রকে বিবাহ করব না, এটা একটা, এই ভার্সানটাই সবচেয়ে জনপ্রিয়। আসলে রামায়ণ মহাভারতের তো অনেক ভার্সান আছে, এরকম অন্য ভার্সানও আছে যেখানে কর্ণ আসলে ব্যর্থই হয়েছিলেন, কিন্তু জনপ্রিয়তম ভার্সানটাতে এটাই আছে যে এখানে সুতপুত্রকে আমি বিবাহ করব না। সেটা নিয়ে অনেক নিন্দা হয়। এমনকি একজন খুব ফেসবুকের এক বামপন্থী চিকিৎসক এবং খুবই সুলেখক, খুবই তার কথাবার্তাগুলো এমনিতে সুচিন্তিত, কিন্তু এই জায়গাটায় তার বক্তব্য ছিল যে সুতপুত্রকে বরণ করব না গোছের কথা বলে, তার জামা কাপড় কেউ খুললো বা না খুললো কি এসে যায়। হ্যাঁ, তো এই কথাটা কিন্তু দ্রৌপদীকে ওর স্বামীরা কেউ কখনো বলেননি। যখন 1000বার বিপদে পড়েছেন তারা, কেউ কিন্তু দ্রৌপদীর দিকে কখনো আঙুল তোলেননি। এমনকি মানে প্রথমবার পাশা খেলায় যে দ্রৌপদীর জন্যেই তারা বেঁচে ফিরে আসতে পারলেন সবকিছু সহ, সেটার জন্যে তাদের শুনতে হয়েছে সেই বিশ্রী কথাগুলো, যেগুলো শুনলে ছেলেরা রাগে স্ত্রীকেই আক্রমণ করে, যে তোরা তো বউয়ের আঁচলের তলায় লুকিয়ে বাঁচলি। তারপরেও কিন্তু দ্রৌপদীর ওপর কোনো আঙুল ওঠায়নি তারা। দ্রৌপদীর নাকে, দ্রৌপদীর প্রত্যেকটা জিনিসকে তারা সম্মানই করেছে। সম্মান করা, তুমি বলবে সম্মান করা ছাড়া উপায়ই বা কি ছিল? উপায় তো সারাক্ষণ আমরা দেখছি রয়েছে তো, একদম নাই হতে পারতো, কিন্তু একজন সেই সময়ের কবি এই চরিত্রটি বা এই চরিত্রগুলোতে এঁকেছেন, একদম সেই জায়গায় দাঁড়িয়ে সেই ইমোশনগুলো থেকে তো অন্তত আমরা কিছু শিখতে পারি। আমরা এই সীতার দৃপ্ত চারিত্রিক গঠন, এটা নিয়ে যখন কথা বলছি তখন উঠেই আসে আর একটা কথা, এটা হচ্ছে সিঙ্গেল মাদার।
হ্যাঁ, আমরা খুব এখনকার ক্ষেত্রে তাকে রেফারেন্সের মধ্যে রাখি যে সীতা সেই সময় এই চর্চাটার মধ্যে ছিলেন। তুমি এক্ষুনি উদাহরণ দিলে চিত্রাঙ্গদার কথা, উলুপির কথা। সিঙ্গেল মাদারের চর্চা বা এই মাদারহুডের চর্চা তাহলে সেই মুহূর্তে ছিল। হ্যাঁ, সীতার কথাটাই আগে একটু বলি। যেহেতু বাল্মীকির আশ্রমে জন্মেছিলেন লবকুশ বা জন্মেছিল লবকুশ, ছোটদের আপনি করে বলার দরকার নেই, তো তারা স্বভাবতই ওই আশ্রমের ধাঁচেই তাদের গড়ে ওঠার কথা। কিন্তু সীতা তীক্ষ্ণ নজর রেখেছিলেন যে আসলে এরা আদতে কিন্তু ক্ষত্রিয় পুত্র, সুতরাং ধনুর্বিদ্যা শিক্ষা, অন্যান্য অস্ত্র শিক্ষাও যেন এরা পায়। এবং ওই আশ্রমের মধ্যেই সেই ব্যবস্থা করা হয়েছিল। তারা দুজন ঋষিকুমার হিসেবেই বড় হয়ে উঠতে পারত, কিন্তু না, তারা ক্ষত্রিয় কুমার হয়েই বড় হয়ে উঠেছে, সঙ্গে অবশ্যই শাস্ত্র শিক্ষাও। এবং সীতা সেইটা নজর রেখেছেন যে কোনোদিন যদি এদের বাবার কাছে ফিরে যেতে হয়, বাবা যেন বলতে না পারে যে তুমি মানুষ করতে পারো। এরম রামায়ণে আছে আরো ভয়ঙ্কর, লোকের হজম করতে অসুবিধে হবে, চুলি আর সমদা বলে গল্প দুজনের। সমদা বলেই ছিলেন যে তিনি বিয়ে করবেন না, কিন্তু তিনি মা হতে চান। আচ্ছা, হ্যাঁ, এবং চুলির কাছে তিনি সেই প্রস্তাবটি রেখেছিলেন এবং সেটা পূর্ণ হয়েছিল। 100টি সন্তান জন্মেছিল। আচ্ছা, এবং তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত হয়েছিল অবিবাহিত রমণীর সন্তান, এবং তারা প্রত্যেকে সমুদার সন্তান। বিবাহ নিয়ে অনেক কথা, আমি একদম শেষ পর্যায়ে একটু বিচ্ছেদের কথা বলি। ডিভোর্স এখনো পর্যন্ত এক ধরনের সোশ্যাল স্টিগমা তো রয়েছে এর পেছনে। আলাদা হওয়ার আগে একটি মেয়েকে, এখন একটি পুরুষকেও বারংবার ভাবতে হয়। কিন্তু দুটো মানুষ একসঙ্গে যেমন চলার অঙ্গীকার করতে পারে, একসঙ্গে বিচ্ছেদের কথাও ভাবতে পারে যে তাদের জীবন তারা অন্য খাতে বয়ে নিয়ে যাবে। মহাকাব্যে ডিভোর্স বা সেপারেশন বা আলাদা থাকার যৌথ সিদ্ধান্ত, এই চর্চা ছিল। আমি এখানে মহাকাব্য থেকে একটু শাস্ত্রে যাই। কৌটিল্যের অর্থশাস্ত্রের কথা যদি বলি, এগুলো তো সেই সময়ের নিয়মের কথাই লেখা, অনেকটা পরে অবশ্য, কিন্তু সেখানে একদম পরিষ্কার ডিভোর্সের কথা লেখা আছে। এবং সেখানে ডিভোর্সের নামটা শুনলেও মজা লাগবে, মোক্ষ। আচ্ছা, পুরোপুরি মুক্তি লাভ করাও একরকম, আবার ডিভোর্সটাও মোক্ষ। এবং খোরপোশ সহ কি ধরনের পরিস্থিতি হলে কতটা খোরপোশ সেই মা বা সন্তান পাবে, সমস্ত স্পষ্ট লেখা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোন ক্ষেত্রে পাবে না সেক্ষেত্রেও সেই জায়গাটাও দাগিয়ে দেওয়া আছে। এবং প্রথমেই একটা কথা বলা আছে যে এই বিচ্ছেদে দুজনেরই ইচ্ছে থাকতে হবে, দুজনেরই মত থাকতে হবে, তবে কিন্তু হবে। অর্থাৎ মিলনে একটা জায়গা, দুটো ক্ষেত্রেই কমান, হ্যাঁ, মিলনেও মত এবং বিচ্ছেদেও মত দুজনের চাই, তা না তো হবে না। এই সমমান ছাড়া তো সমতা হয় না। এইটুকু তো থাকে মানুষ হিসাবে, মানে লিঙ্গ পরিচয়ের বাইরেও দুটো মানুষকে মানুষ হিসাবে চিনে নিচ্ছে, এইটুকু থাকুক। এবং মত যদি না থাকে সেখানে বিবাহও ধর্ষণ। একদম, এটা দিয়ে শেষ করি যে বিবাহকে তো অনেক মহৎ একটা প্রথা বলা হয়, প্রতিষ্ঠান বলা হয়, কিন্তু মত যদি না থাকে বিবাহের মিলনটিও ধর্ষণে পরিণত হয়। অনেক ধন্যবাদ রোহিণীদি, অনেক অনেক ভালোবাসা তোমায়। ভাবনাঘর প্রতিনিয়ত নতুন নতুন ভাবনা নিয়ে আসছে আপনাদের কাছে। একটুখানি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আর কি ধরনের ভাবনা আপনাদের সাথে ভাগ করে নিলে আপনাদের ভালো লাগবে, আমাদের কমেন্ট বক্স মানে মতামত দেওয়ার জায়গায় একটু জানান। ভালো থাকুন সকলে।